এই যে বিএনপি নেতাকর্মীরা 12 ফেব্রুয়ারি তারিখে ইলেকশনে ভূমিধ্বস বিজয় অর্জন করে আপনারা একেবারে আকাশের তারা আপনারা হাতে পেয়ে গেছেন, না আকাশের চাঁদ হাতে পেয়ে গেছেন। আপনাদের কোনো দিক বিদিক জ্ঞান নাই। এখন তো কে কোথায় কী পজিশনটা নেবেন এগুলো নিয়ে দৌড়ঝাঁপে আছেন। ইটস ওকে, ফাইন, আপাতত থাকেন কিছুদিন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের বিরুদ্ধে অলরেডি কিন্তু বট বাহিনী কিন্তু অলরেডি ফিল্ডে নেমে গেছে এবং আপনাদের চরিত্র হনন করার কাজে এইবার কিন্তু ভয়ঙ্কর রকমভাবে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে হাতিয়াতে একজন গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে ধরনের একটা খবর প্রচার করা হয়েছে। এবং কারা ধর্ষণ করেছে? বিএনপির লোকজন। কারণ এই গৃহবধূ এই হাতিয়াতে সে নাকি ওই শাপলাকলিতে ভোট দিয়েছিল। শাপলাকলি মানে কি, যে এনসিপির যে একটা ছেলে, তাই না? তো তাকে ভোট দিয়েছিল, এই জন্যে ক্ষেপে গিয়ে বিএনপির লোকরা না জানি সেই মহিলাকে ধর্ষণ করছে। তো এইটা তো ফেসবুকে একেবারে বট বাহিনী কিন্তু সারা বাংলাদেশে অলরেডি ছড়িয়ে দিয়েছে। তো এই ধরনের ঘটনা যদি বাংলাদেশের মানুষের মনের মধ্যে গেঁথে যায়, তাহলে তারা কি মনে করবে এই বিএনপি সম্পর্কে? বলবে যে এই তাহলে বিএনপির অবস্থা, বিএনপির নেতাকর্মী তাহলে এই এত বড় অসভ্য। কিন্তু ঘটনা কিন্তু সেটা ঘটে নাই। ওখানকার পুলিশই কিন্তু তদন্ত করে অলরেডি বলছে। আমরা সেই পুলিশের কর্মকর্তার বক্তব্যটি একটু শুনতে পারি। একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও আপনাদের অফিসার ওখানে গিয়ে কি দেখে জিজ্ঞাসাবাদ করে শুনে। তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। তার মানে ওই নারীকে যে ধর্ষণ করছে, অর্থাৎ যার বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ আনা হয়েছে, তো পুলিশ তদন্ত করে দেখলো যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং যে সময়ের কথা বলা হচ্ছে, ওই সময়টাতে ওই লোকটা কথিত ধর্ষণকারী লোকটা ওই একই হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য কিন্তু ভর্তি ছিল। অদ্ভুত ব্যাপার, তাই না? এখন আমরা যদি একটু বাংলাদেশের ম্যাপ দেখি, তাহলে এই বিষয়টা কিন্তু আরও দুর্দান্ত রকমভাবে সত্য না মিথ্যা সেটা প্রতিষ্ঠিত হবে। এখানে যে হাতিয়া দ্বীপ, এই যে আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি যে হাতিয়া দ্বীপ, এবং এখান থেকে ওই যে নোয়াখালী, এটা হলো নোয়াখালী জেলার একটা অংশ, এবং একই সঙ্গে হাতিয়া একটা উপজেলাও বটে। এবং এখানেই কিন্তু ওই যে শাপলাকলির ওই প্রার্থী জিতছে এবং এইখানেই ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এখন দেখুন যে হাতিয়া থেকে, এবং এরা সবাই, এই মেয়েটা কিন্তু এখন চিকিৎসাধীন আছে কোথায়? ওই যে নোয়াখালী, ওই যে মেইনল্যান্ডে, এবং মাঝখানে কিন্তু সাগর। তো মেইনল্যান্ডেই কিন্তু বস্তুত চিকিৎসাধীন আছে। এটা কিভাবে বোঝা যায়? কারণ 250 বেডের হাসপাতালে সে ভর্তি আছে, তাই না? 250 বেড। এই 250 বেডের হাসপাতাল, এই যে যেটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু শুধুমাত্র জেলা শহরে থাকে। 250 বেড মানে 250টা বেড আছে। কোনো উপজেলায় কিন্তু 250 বেড নাই, উপজেলা হলো 50টা বেডের। এখন তাহলে এটাতে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সে ওই 250 বেডে চিকিৎসাধীন আছে। আবার যে নারী যাকে নাকি ধর্ষণ করা হয়েছে বলে বলা হচ্ছে, সে ওই একই সেই সাগর পাড়ি দিয়ে ওই চিকিৎসাধীন আছে। আর যখন নাকি তাকে ধর্ষণ করা হয়েছে বলে বলা হচ্ছে, তার আগ থেকেই সে ওই হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন ছিল। তাহলে ঘটনা দাঁড়াচ্ছে কি, একজন অসুস্থ ব্যক্তি, কথা নাই বার্তা নাই, এই সাগর পাড়ি দিয়ে হাতিয়ায় গিয়ে এই নারীটাকে ধর্ষণ করে আবার রাতারাতি সাগর পাড়ি দিয়ে তারপরে এই নোয়াখালী এসে হাসপাতালে ভর্তি হয়েছে। বিষয়টা অনেকটা এরকম দাঁড়ায় না? এখানে আরও একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে যে সাগর পাড়ি দিতে গেলে এখানে আপনি চাইলেই সাগর পাড়ি দিতে পারবেন না। এখানে কিন্তু ওই যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু ওই যে ফেরি বোট বা ওই ট্রলার ছাড়ে। যাই হোক, মোটামুটি ঘটনা হচ্ছে ওই কথিত ধর্ষণকারী ব্যক্তি যদি ধর্ষণের সময়কালীন যে বক্তব্য ওই নারী দিচ্ছে, ওই সময় যদি 250 বেডে হাসপাতালে নোয়াখালীতে থাকে, তাহলে এই ঘটনা যে পুরোপুরি ডাহা মিথ্যা সেটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। এটার জন্য আর নিশ্চয়ই কোনো সাক্ষ্য প্রমাণ দরকার নাই। এবং যেহেতু ধর্ষণের ঘটনা, স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু সাথে সাথে অ্যাকশন নিয়ে প্রকৃত তথ্য কি এটা জানার চেষ্টা করছে এবং এসে এই যে বলে ফেলছে
এবং বলছে যে এটার পিছনে কোনো সত্যতা নেই। তাহলে ঘটনাটা হচ্ছে, কিন্তু ইন দি মিন টাইম সোশ্যাল মিডিয়াতে তো প্রচার করা হয়ে গেছে যে শাপলা করি অর্থাৎ এনসিপিকে ভোট দেওয়ার কারণে একটা নারীকে ধর্ষণ করেছে কারা? বিএনপির নেতাকর্মীরা, তাই না? এই খবরটা কি চতুর্দিকে প্রচারিত হয়ে গেছে নাকি যায় নাই? এখন এই যে মনে করেন যে মেইন মিডিয়াতে এই খবরটা এখন বলা হলো, দেখবেন যে অনেকেই এই মেইন মিডিয়ার খবরটা জানবে না। কারণ বাংলাদেশে এখন অনেকেই দেখা যায় যে তারা মেইন মিডিয়ার খবরটা পড়ে না বা শোনে না, তারা বস্তুত ফেসবুক থেকে খবরটা শোনে। তো এখন তাহলে কী ঘটনা দাঁড়ালো? এই যে এখন মেইন মিডিয়াতে যদি খবর প্রচার করা হয়ে থাকেও যে প্রকৃত ঘটনা কি, তারপরেও কিন্তু একটা বিরাট সংখ্যক লোক যারা নাকি ফেসবুক থেকে খালি খবর শোনে, তারা কিন্তু এটা জানবেন এবং তারা কিন্তু ঠিকই এই বিএনপি সম্পর্কে নেতিবাচক ধারণা করে বসে থাকবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা কেন ঘটলো কারণ বিএনপির নামে এখন ওই আওয়ামী লীগের নামে যেমন নেতিবাচক নানা রকম ন্যারেটিভ তৈরি করা হয়েছিল বট বাহিনী ব্যবহার করে। তো বিএনপি জিতে গেছে ঠিকই আছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তাদের বিরুদ্ধেও ওই একই ধরনের ন্যারেটিভ এখন তৈরি করতে হবে এবং প্রমাণ করতে হবে যে বিএনপির নেতাকর্মীরা কত খারাপ, কত অসভ্য, কত বর্বর, তাই না? এখন এই কাজটা কারা করছে সহজেই বোঝা যায়। এই যে এনসিপির লোকজন, নইলে এই যে জামাত শিবিরের লোকজন যারা নাকি বট বাহিনী পোষে অনলাইনে, তো এরাই এই ন্যারেটিভ তৈরি করে কিন্তু একেবারে ক্ষমতায় যাওয়ার আগে থেকেই কিন্তু বিএনপির লোকজনের চরিত্র হনন কিন্তু শুরু হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এর এগেনস্টে এখন কি করবে? বিএনপি কি এখন তারা নিজেরাও কি তাদের দলীয় একটা বট বাহিনী তৈরি করবে, কিছু লোকজনের একটা সাইবার সেল বা টিম এরকম গঠন করবে? আমার মনে হয় যে বর্তমানে যে পরিস্থিতি, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা দলেরই এই ধরনের একটা সাইবার টিম বা বট বাহিনী এগুলো তৈরি করা উচিত। কারণ কেউ একজন তাদের দলের বিরুদ্ধে উল্টাপাল্টা বক্তব্য বিবৃতি ছড়াবে এবং সেটাই মানুষ জেনে ওটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে, তার এগেনস্টে কোনো কিছু থাকবে না। আমার মনে হয় যে এটা হয় না। বিএনপির উচিত দরকারে একটা সাইবার সেল এরকম গঠন করে সেখানে কিছু লোকজন সেট করে তাদের মাসে মাসে বেতন দেবে, মাসোয়ারা দিবে, অসুবিধা কী? অন্তত তাদের রাজনীতি ঠিক রাখতে গেলে, তাদের ভাবমূর্তি ঠিক রাখতে গেলে এছাড়া উপায় কী? আপনি যদি একদল ওরা ফেসবুকে চিল্লাচিল্লি করে কী করবে? না, ফেসবুকে চিল্লাচিল্লি করেই কিন্তু আজকে জামাত ইসলাম এতগুলো ভোট পেয়েছে। বাংলাদেশের কিন্তু মানুষ বিস্মিত হয়ে গেছে যে জামাত ইসলাম যে ভোট পেয়েছে এটা কিন্তু ওই বিএনপি থেকে কম না। হ্যাঁ, জয় পরাজয় নির্ধারিত হয়েছে 3-4-5 হাজার ভোটের ব্যবধানে। তো যতই 3-4-5 হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হোক না কেন, কিন্তু ভোট তো পেয়েছে জামাত একেবারে, মানে কি বলা যায়, ধরেন যে যেটা আমি দেখলাম যে 60% পেয়েছে বিএনপি আর 40% নাকি পেয়েছে এই যে এই জামাত, এরকম। এটা তো কম না, এটা বিশাল একটা পার্সেন্টেজ, তাই না? তো এত ভোট কিভাবে পায়? এই সোশ্যাল মিডিয়াতে এই বট বাহিনী ব্যবহার করে এমন ন্যারেটিভ দাঁড় করিয়েছিল যে কারণে বস্তুত বহু মানুষ এই জামাতের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে ভোট দিয়েছিল। এই সত্যটা, এই বাস্তবতাটা যদি বিএনপি স্বীকার না করে ওই আওয়ামী লীগের মতো ভুল করে, যেমন আওয়ামী লীগের লোকজন কিন্তু এগুলো পাত্তা দিত না, ওরা বলতো ধুর ফেসবুকে কি বলছে না বলছে এগুলোকে পাত্তা দেওয়ার কোনো দরকার আছে। কিন্তু এই ফেসবুকের প্রচারণার কারণেই কিন্তু জনমত গঠিত হয়েছিল এবং সেখানে নাকি অবশেষে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন বিএনপি যদি এসে মনে করে যে না, ওদের বিরুদ্ধে যাই কিছু বলুক না কেন এতে কিছুই যায় না, তাহলে বিএনপির জন্য কিন্তু খারাপ পরিণতি অপেক্ষা করছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অর্থাৎ এটার এগেনস্টে লড়াই করতে গেলে ঠিক আছে, তোমরাও বট বাহিনী গঠন করো, কিছু এখানে বাজেট টাজেট রাখো, মাগনা তো মানুষ তোমাদের পক্ষে গিয়ে কাজ করবে না, তাই না? তোমরা নিজেরা এখন আয় উপার্জন করবা, আর যারা তোমাদের পক্ষে অনলাইনে এসে তোমাদের পক্ষে কথা বলবে তাদেরকে কিছুই দিবা না, এটা তো হয় না। এবং সার্বক্ষণিক এই বট বাহিনী রাখতে হবে, অর্থাৎ এটা হবে যারা নাকি এখানে কাজ করবে এটা কিন্তু তাদের চাকরি হবে, জব হবে, মাস মাস বেতন পাবে। জানি না বিএনপির লোকজনরা এগুলো করবে কিনা, তবে করা উচিত যদি ভবিষ্যতে বাংলাদেশে যদি তাদের শাসন চালাতে হয়। তো এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।